শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলার আবেদন করেছে আজাদ পার্টি ও রাষ্ট্র সংলাপ নামের দুইটি রাজনৈতিক দল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না। সংবিধানের বাইরে গিয়ে কেউ কিছু বললে এটা আমলে নেওয়ারও কিছু নেই। এর আগে রাষ্ট্রপতির পদত্যাগের দিন একটি পত্রিকাকে তিনি জানান তিনি যথাযথ মর্যাদার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন এবং তিনি রাষ্ট্রপতি আমাদের সরকারকে সহযোগিতা করেছেন। একইভাবে গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ রাতে দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার দায়িত্ব পালনকালে বারবার সাংবিধানিক বিধান অনুসরণ করতে ব্যর্থ হয়েছেন। তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছিল। সেই পরিস্থিতিতেও তিন বাহিনীর প্রধানগণ তার পাশে দাঁড়িয়েছিলেন। দুঃসময়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছিলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি এই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। এখন শুক্রবার তিনি পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, এবং এরপরেই বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে আসলে কে কার প্রতি কৃতজ্ঞ। দর্শক, তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি কে কার প্রতি কৃতজ্ঞ। আলোচনা হবে সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকে বিষয় হচ্ছে গ্যাস সংকট চলছে পুরো দেশ জুড়ে, এবং বলতে গেলে একেবারে ভোগান্তিতে মানুষ, বিপর্যস্ত জনজীবন। এই বিষয়টা নিয়েও আলোচনা করবার আমরা চেষ্টা করব। দর্শক, আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার রাকিব আল হাসান, ইয়ুথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। ডাক্তার রাকিব আল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আছেন সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। সাইফ মুস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম আজকের বিষয়কে কার প্রতি কৃতজ্ঞ, বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে একটু যেতে চাই সাইফ মুস্তাফিজের কাছে। সাইফ মুস্তাফিজ, যে ইন্ট্রোতে আমি বলেছিলাম রাষ্ট্রপতি বলেছিলেন রাষ্ট্রপতি মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, দুঃখিত, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন রাষ্ট্রপতি মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং বিএনপি সরকারকে সহযোগিতা করেছেন। আবার সাবেক রাষ্ট্রপতি ফেব্রুয়ারিতে একটি পত্রিকায় বলেছেন কঠিন সময়ে বিএনপি শীর্ষ নেতৃত্ব তার পাশে ছিলেন। এখন প্রশ্ন হলো, তিনি পদত্যাগ করার পর তার বিরুদ্ধে মামলা করা যাবে না এরকম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, কিন্তু এনসিপি আপনাদের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে তার বিচারও দাবি করা হয়েছে। জামাতের নেতারাও অনেকে করেছেন। তো সেই বিষয় আসলে এটা কি যে করা যাবে না মামলা, আইন কি বলে প্রথম কথা, আর এটা কি একজন আরেকজনের প্রতি কৃতজ্ঞ না, কে কার প্রতি কৃতজ্ঞ বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সহ-আলোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সেটা আসলে সালাউদ্দিন আহমেদ, যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, ওনার বক্তব্য শুনলেই তো বোঝা যাচ্ছে যে কে কার প্রতি কৃতজ্ঞ। এবং সালাউদ্দিন আহমেদ এবং চুপ্পুর মধ্যেকার যে প্রেম, যে ভালোবাসা, সেটা আসলে এখন অন্য লেভেলে চলে যাচ্ছে। মানে আমরা জানতাম এটা তাদের একটা গোপন একটা প্রেমের কথা, সেটা অভ্যুত্থান পরবর্তী সময় থেকে আমরা জানতাম, এবং অনেকবার আমরা সেটা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি যে চুপ্পুর যে অপসারণ বা তাকে যে সরানোর যে একটা প্রক্রিয়া আমরা চাচ্ছিলাম, তার পদত্যাগ যে আমরা চাচ্ছিলাম, সেটা কোথা থেকে বাধাগ্রস্ত হচ্ছে, বিএনপির কোন টায়ারের থেকে বাধাগ্রস্ত হচ্ছে, এবং এটা মানে সিঙ্গেল হ্যান্ডেডলি সালাউদ্দিন আহমেদ এই কাজটা করে যাচ্ছিলেন। এবং নানা রকম, ঠিক আছে, অভ্যুত্থান পরবর্তী সময়ে সাংবিধানিক অনেক রকম জটিলতা থাকার পরও এরকম অনেক বিষয় তো ঘটেছে যেটা আসলে সংবিধান মেনে হয়নি। তো রাষ্ট্রপতির জায়গাটা আমরা এভাবেই সবসময় ব্যাখ্যা করার চেষ্টা করেছি, কারণ তিনি তো হাসিনাকে মানে কতটা তার অধীনস্থ ছিল, তার কতটা নিজের লোক ছিল, সেটা তার নানা রকম কর্মকাণ্ড, নানা রকম বক্তব্যে আমরা দেখতে পেয়েছি। সে হাসিনাকে পায়ে সালাম দিতে চেত, পা ছুঁয়ে সালাম করতে যেত। একজন রাষ্ট্রপতি মানে সে এই জুলাই গণঅভ্যুত্থানের সময় তার যে ভূমিকা ছিল সেটাও কিন্তু পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। এর এত কিছুর পরও যখন জুলাই পরবর্তী সময়ে আমরা একটা বিপ্লবী সরকার অথবা সামনের দিকে আগানোর জন্য যে পরিকল্পনাগুলো করা হচ্ছিল, তখন বিএনপির সাথে আমাদের যে ছাত্র তরুণরা যে একটা মিটিং করলেন, সেখানে যা যা প্ল্যান করা হচ্ছিল, যা যা তাদেরকে অফার করা হচ্ছিল যে আমরা এটা করতে পারি কিনা বা এরকম করতে পারি কিনা, সে জায়গা থেকে ক্লিয়ারলি মেসেজ ছিল যে না, আমরা এই প্রক্রিয়াতে যাব না, আমরা হচ্ছে যে একটা ইন্টারিম গভর্নমেন্টের ফরম্যাটে যেতে পারি এবং চুপ্পুকে রেখেই, মানে আপনারা বারবার বলেন যে আপনারা তাহলে কেন শপথটা নিয়েছিলেন। তো সেই সময় তো ধরেন যে ওই সিচুয়েশনে এখন আমি বিএনপির এগেনস্টে যখন যাচ্ছি, বা আমরা যারা
ফ্যাসিবাদ বিরোধী সময়ের একসাথে কাজ করছি, ওই ক্রাইসিস মোমেন্টে যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু তখন আরেকটা সংকট তৈরি হবে। তো সেই অনুযায়ী কিন্তু করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু প্রথম থেকেই চুপ্পুর অপারেশনের ব্যাপারে আমরা স্ট্রিক্ট ছিলাম, ছাত্র তরুণ থেকে শুরু করে আমার মনে হয় আপামর জনতাই কিন্তু চেয়েছিল যে বিএনপির পক্ষ থেকে বারবার আপনাদেরকে অভিযোগ করা হয় ভুলটা করেছিলেন আপনারা, যেহেতু রাষ্ট্রপতির কাছে আপনারা শপথ নিয়েছেন, আপনারা বলতে আপনাদের দলের নাহিদ ইসলামের কথা। সেটাই কিন্তু আমি ক্লিয়ার করলাম। জি, ওই 3 দিনের পরে যখন শপথ গ্রহণ হলো, তার অধীনে কেন হলো, তার আগে কিন্তু তারেক রহমান সাহেব থেকে শুরু করে একটা আলাদা মিটিং হয়েছিল, আপনারা সেটার স্ক্রিনশট বা ভিডিও স্ক্রিনশটের ফুটেজটা কিন্তু আপনারা দেখেছেন। তো সেই সময় কিন্তু এরকম অনেকগুলো চিন্তা আমরা করেছিলাম যে একটা জাতীয় সরকার গঠন করা যায় কিনা, তো সেই জায়গা থেকে কিন্তু তাদের ডিনাইয়ের জায়গাটা ছিল। তো পরবর্তীতে এই কারণগুলোতে করা হয়েছে, এবং পরবর্তীতে যখন আমরা চেষ্টা করেছি সেখানেও সালাউদ্দিন আহমেদ এটাতে বাধা দিয়েছে। এবং ইন্টারেস্টিংলি যখন নির্বাচন হওয়ার পরে তো জাতীয় সংসদে সুযোগ ছিল তাকে অভিশংসন করার, তো সেটাও কিন্তু আমরা দেখিনি যে তারা আসলে করেছে, বরঞ্চ তাকে সংসদে বক্তব্য দেওয়ানোর মধ্য দিয়ে মানে সংসদকে আমি মনে করি যে এটা বিএনপির সফলতা মনে করেন কিনা? তিনি জয় বাংলা দিয়ে তিনি শুরু করেছিলেন, পরবর্তীতে তার মতো একটা ক্লাউনকে দিয়ে, মানে সে আপনাকে এখন সব রকম ভাবে চাটতে প্রস্তুত। সে প্রধানমন্ত্রী তারেক রহমানের যিনি মেয়ে, তাকে কয়বার 3বার না 4বার মনে সালাম দিচ্ছিলেন। তো সে এই লেভেলের একটা চাটুকার, মানে তার তো ওই মানে লেভেলটাই নাই যে সে একটা রাষ্ট্রপতি। আমরা বারবার বলছি না, আমরা ওই ইনস্টিটিউট বা আমরা ওই প্রতিষ্ঠানের জায়গা থেকে তাকে আমরা সম্মান করছি। মনে হয় রাষ্ট্রপতি থাকতে চেয়েছিলেন, তাকে নামিয়ে দেওয়া হয়েছে, এরকম কোন কিছু? হ্যাঁ, রাষ্ট্রপতি আরো থাকতে চায়, মানে রাষ্ট্রপতি তো এই সুখ তো সে ডিজার্ভ করে না, সেই সুখটা যে পাচ্ছে তার কই। তাকে যখন এই সংবাদ মাধ্যমে যখন এই কথাগুলো আসলো তখন তো তিনি বললেন যে না, আমি তো অসুস্থ না, আমাকে বলা হচ্ছে এরকম। এখন মানে আমার আসলে বিএনপির জায়গা থেকে না, আমার মনে হয় যে সালাউদ্দিন আহমেদ অনেক বেশি ড্যামেজ করছে। মানে তিনি কতটুকু জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে, তিনি কতটুকু বিএনপির প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার ওই আদর্শটাকে ধারণ করে, এটা নিয়ে আসলে এখন প্রশ্ন তোলা উচিত। কারণ তিনি যখন সন্দেহ করবেন, আপনি দেখেন যে এই চুপ্পু সে হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে খাম্বা তারেক বলে অভিহিত করতো, এটা অন রেকর্ড করছে না। তারপরে আপনি দেখেন যে তিনি জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধই স্বীকার করেনি, বরঞ্চ তিনি বলছেন যে তিনি পাকিস্তানের চর। তো আমার দেশের যে সম্পদ, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, তাকে আপনি পাকিস্তানের চর এই চুপ্পু বলতেছে। আর আপনার সালাউদ্দিন আহমেদ আমার জাতীয়তাবাদের মানে মহান সৈনিক, তামিল হিরো, তিনি হচ্ছে যে চুপ্পুকে হচ্ছে যে একদম সবকিছু দায় মুক্তি দিয়ে দিচ্ছে। তার দলের যারা মেইন আইডিওলজি, কোর আইডিওলজি জায়গাটাকে যার থ্রুতে ধারণ করা হচ্ছে, তাকে সে পাকিস্তানের চর বলতেছে। তারেক রহমানকে তিনি হচ্ছে যে খাম্বা তারেক বলতেছে। তারপরে আরো ইন্টারেস্টিং বিষয়, যখন বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে দুর্নীতির মামলা করা হয়, তখন দুদকের চেয়ারম্যান কে ছিলেন? এই চুপ্পুই তো ছিলেন। তাহলে এই যে বেগম খালেদা জিয়াকে এরকম একটা ন্যাক্কারজনক মামলায় তাকে এরকম হ্যারাস করা হলো, দিনের পর দিন কারাবরণ করে রাখতে হলো, তো এগুলোর সাথে এই চুপ্পুই জড়িত। তো এরকম একটা মানে ন্যাক্কারজনক খারাপ লোককে, যে আপনার দলের এত ক্ষতি করছে, আপনার দলকে এত ছোট করছে, অপমান করছে, আপনি এসে বলতেছেন যে না, চুপ্পু সমস্যা নাই, উনি ওনার দায়িত্ব পালন করছে, উনি আমার প্রেম, উনি আমার ভালোবাসা। তো ভাই, এই প্রেম ভালোবাসা আসলে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। সালাউদ্দিন আহমেদ যদি তার এই মানে চুপ্পু প্রীতি বা সংবিধানের মধ্যে দিয়ে বারবার তিনি কথাবার্তা বলে, কয়েকদিন পর বাংলাদেশের মানুষ তাকে এই সংবিধান গুলিয়ে খাওয়াবে। জি, আমি একটু যেতে চাই ডক্টর রাকিবের কাছে। রাকিব আল হাসানি ঠিকই আছে। রাকিব, আপনার কি মনে হয় যে শাহাবুদ্দিনের যে বিচারের কথা, যদি এভাবে বলি, আসলে বিএনপির প্রতি কৃতজ্ঞতার পুরস্কার বারবার বলছে কেউ কেউ, এতদিন রাষ্ট্রপতি পদে ছিলেন এমন একটা গুঞ্জন শোনাচ্ছে, সে কারণে কি আসলে বিরোধী দলের পক্ষ থেকে বিচার দাবি করা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটা বিচার করা যাবে না বা আইন আদালতে মামলা করা যাবে না, বিষয়টা কি এমন? আপনাকে ধন্যবাদ। যদি একটা ওনার অভিযোগ তুলি, যে সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন জিয়ার আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে উনি বিচ্যুতি হয়েছেন, এরকম একটি বিষয় অভিযোগ করেছেন। দেখুন, আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। এখন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আপনি কী ধরনের অ্যাকশন নিতে পারবেন, এটা ধরেন আমি একটু সংবিধানের আলোকে বলি। সংবিধানের আর্টিকেল 51-এ তাকে কিছু দায়মুক্তি আইন দেওয়া হয়েছে। আমি একটু বলি। এক নম্বর হচ্ছে কি, সে পদে থাকাকালীন কোনো কৃতকার্যের জন্য রাষ্ট্রপতিকে কখনো জবাবদিহি করতে হবে না। এটা হচ্ছে জাস্ট পদে থাকাকালীন। হ্যাঁ, তার মানে 3 বছর 3.5 বছর সে যা করেছে এগুলোর জন্য সাংবিধানিকভাবে তার কোনো জবাবদিহি নাই, এক নম্বর কথা।
2 নম্বর কথা হচ্ছে কি, রাষ্ট্রপতির কোনো কর্মকাণ্ডে যদি কেউ সংক্ষিপ্ত হয় তাহলে সে সরকার বিরুদ্ধে মামলা করতে পারবে। তো সুতরাং বিএনপি তো, সে তো বিএনপির মনোনীত কেউ না, আওয়ামী লীগ তো গণ কেস। 2 নম্বর ইস্যুগুলো। 3 নম্বর ইস্যু হচ্ছে কি, ধরেন পদে অধিষ্ঠিত হবার আগে বা তার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা বা কার্যধারা চলমান থাকে তাহলে উক্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে, ইভেন কি গ্রেফতার বা কারাবাসের পরোয়ানাও জারি করা যাবে না। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে কি, রাষ্ট্রপতি হবার পূর্বে বা মেয়াদ সমাপ্তি বা পদত্যাগের পর অথবা রাষ্ট্রপতি থাকাকালীন রাষ্ট্রপতি পদের কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় এমন কার্য দ্বারা ফৌজদারি অপরাধ করার অভিযোগ থাকলে রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে। এটা 51 অনুচ্ছেদ আপনি বলছিলেন। হ্যাঁ। যেমন আমরা জানি যে মানে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের কিন্তু একদম পদত্যাগের 1 সপ্তাহ পর তাকে জেলে যেতে হয়েছিল। আরেকটা কথা হচ্ছে রাষ্ট্রপতি থাকাকালীন তার বিরুদ্ধে যদি কোনো দেওয়ানি মোকদ্দমা থাকে সেটা করতে কোনো বাধা নাই। এটা হচ্ছে মানে আমি একদম কনস্টিটিউশনের কথা বললাম। এখন এখানে আবার অনেকে হোসেন মোহাম্মদ এরশাদের বিষয়ে যেটা বলছেন, অনেকে বলছেন তখন তো রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, এখন তো প্রধানমন্ত্রী শাসিত থাকলেও রাষ্ট্রপতির মানে যে কার্যবিধিগুলো সেমই রয়েছে এখানে। তো আমি সেক্ষেত্রে বলি, ধরেন যদি রাষ্ট্রপতি মানে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যদি স্পেসিফিকলি কোনো অভিযোগ থাকে এবং সেটা যদি সরকার যদি আমলে না নেয় বা বিচার ব্যবস্থা যদি আমলে না নেয় তাহলে এই প্রসঙ্গগুলো প্রাসঙ্গিক হয়। আর যদি আপনি ধরেন একদম সাইবের যে কথাগুলো বলছে এগুলো তো ধরেন পলিটিক্যাল বক্তব্য, তাই না? আপনি যদি একদম আইন অনুযায়ী যদি আপনি তার বিরুদ্ধে অভিযোগ করেন, এখন আপনাকে বা আমাকে যদি আপনি বললেন যে আমি দুর্নীতি করি, আপনি দুর্নীতি করেন বা উনি দুর্নীতি করে, কিন্তু স্পেসিফিক অভিযোগ না থাকলে তো আইনের ব্যাখ্যা যেতে পারেন। এখন যদি তার বিরুদ্ধে কোনো মামলা হয় এবং মামলার কারণে যদি সরকার তাকে অব্যাহতি দেয় এর বাইরে, তাই না? কারণ মানে তার থাকাকালীন বাইরে, সে তো সারা জীবন প্রেসিডেন্ট ছিল না, তো 3 থেকে 3.5 বছর প্রেসিডেন্ট ছিল, তার বাইরে তো ধরেন উনি যেটা বললো সত্য ঘটনায় বলেছে, ধরেন দুদকে থাকা অবস্থা আরও অনেক কিছু করেছে। আমি উদাহরণ দিই আপনাকে, ধরেন বিশ্বব্যাংকে যখন তদন্ত করা শুরু করেছিল পদ্মা সেতু নিয়ে, এটাকেও দায় মুক্তি সে দিয়েছিল। শুধু তাই না, হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা আছে সবগুলো মামলা সে উড্ড করছে, আরও অনেক কিছু করেছে। তো এগুলার মানে প্রত্যেকটা স্পেসিফিকলি যদি আপনি করেন তাহলে যদি সরকার যদি বাধা দেয় তখন সরকারকে আপনি এখন যে মামলা যে আজাদ পার্টি এবং রাষ্ট্র যে মামলাটা আবেদন করেছে জুলাই অভ্যুত্থানে উনি নীরব থাকা, সেটাও কি অপরাধ মনে করেন না আপনি? এখন এটা আমি জানি না এটা আইনের কোন ব্যাখ্যায় পড়ে, এটা আইন বিশেষজ্ঞরা ভালো বলতে পারে। ডেফিনেটলি এটা তো উনি অপরাধ করেছে। কারণ হচ্ছে ধরেন জুলাই যখন প্রথম দিনে আন্দোলনটা হয়েছিল তখন 6 জন মারা গেছিল, তখনই তো রাষ্ট্রপতি সেখানে হস্তক্ষেপ করতে পারতেন। যদিও আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির ক্ষমতা খুবই সীমিত, কিন্তু তারপরেও উনি তো এখানে অনেক কিছু মানে ইন্টারফেয়ার করতে পারতেন। এবং আমাদের আন্দোলনটা 36 দিন পর্যন্ত যদি আমাদের 1400 শহীদ মানে অফিসিয়ালি রেজিস্টার্ড, তো সেটা তো আরও অনেক আগে উনি হস্তক্ষেপ করতে পারতেন। ইভেন ওনার তো সেই ক্ষমতাটাও ছিল যে মানে সেনাবাহিনী প্রধানকে। সেই সময় কিন্তু আমাদের তরুণ লিডাররা রাষ্ট্রপতির কাছেও গিয়েছিলেন একদম শুরু। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো সেটা এটা তো ছিল, তো সেটা আইন অনুযায়ী তো মানে অনেক সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যদি সরকার যদি সেগুলোকে আমল না নেয় তাহলে আপনি সরকারকে দোষারোপ করতে পারেন। এটা হচ্ছে আমার সাইড থেকে আমি এটা আপনাকে মানে টেকনিক্যাল জিনিসটা ক্লিয়ার করলাম। সেকেন্ড কথা হচ্ছে ধরেন পীড়িতের ব্যাপারটা সেখানে আমি যেটা দেখি সেটা হচ্ছে ধরেন ডেফিনেটলি, কারণ রাষ্ট্রপতি চুপ্পুকে যদি সেফ না করা হতো, এটা আমার অবজারভেশন থেকে বলি, এক্ষেত্রে বিএনপি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে রাষ্ট্রপতি চুপ্পুকে রাখার জন্য। কারণ হচ্ছে কি, রাষ্ট্রপতি চুপ্পুকে যদি না রাখতো তাহলে হচ্ছে ধরেন আমাদের মানে যেহেতু বিএনপি আগে থেকে বলছে যে আমরা জুলাই সনদ বলেন, গণভোট বলেন, এভরিথিং আমরা মানছি শুধু ভোটটা ইনশিওর করার জন্য, তো এটাও কিন্তু আসলে আমাদের একটা ভোটের একটা পার্ট ছিল, মানে নির্বাচনের একটা পার্ট ছিল। সুতরাং এই চুপ্পু বলতে মানে প্রেসিডেন্ট পদটা থাকারাই ইলেকশনটা এভাবে হয়েছে, কারণ আমাদের অনেক কিছু হতে পারতো। এবং একটা টাইমে আমরা যখন দেখলাম যে আমরা আসলে নানা কারণে আমাদের এই পলিটিক্যাল পার্টিগুলো বলেন বা বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে নানা ধরনের মতভেদ, নানা ধরনের বিচ্ছিন্নতাবাদী আচরণের কারণে তো অনেক ধরনের ক্লজ এখানে শুরু হয়, কি অনেক ধরনের অ্যাকশন, রিয়াকশন, প্রো অ্যাকশন সব কিছু শুরু হয়। তো শুরু হওয়ার পর একটা সময় যখন দেখলো যে একটা গ্রুপ মনে করতেছিল যে ইলেকশনের দরকার নেই, কারণ এখানে আমি দায়টা সবারই দেখি, মানে এককভাবে শুধু বিএনপির দায় না। কারণ আপনি দেখবেন 5ই আগস্টের পর মানে ওই সাইবার যে কথা বলছে যে আমরা বৃহত্তর ঐক্যের স্বার্থে আমরা সব কিছু মেনে নিয়েছি বা অনেক কিছু খারাপ কিছু হতে পারতো। আবার আমরা এটাও দেখেছি, দেখেন মানে আপনার এই ধরনের আলোচনাগুলো আসলো যে বলছে যে বিএনপির কয়জন শহীদ হয়েছে, 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন, বিএনপির চেয়েও বিপিএলের অবদান বেশি। তো এই কারণে বিএনপি মনে করেছে যে এখানে আসলে নির্বাচন না চেয়ে আমাকে আসলে ক্ষমতা থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। এই কারণে বিএনপি এখানে স্ট্রিক্ট হতে বাধ্য হয়েছে, যার কারণে দেখবেন বিএনপি কিন্তু প্রথমে কিন্তু সবাই কিন্তু একটা সিস্টেমের মধ্যে ছিল। পরবর্তী সময় যখন আপনি দেখবেন সংস্কারের নাম করে সংস্কারটাকে প্রলম্বিত করা হচ্ছিল এবং ধর নতুন নতুন জিনিসগুলো এখানে ইস্যু ক্রিয়েট করা হচ্ছিল, তখন বিএনপি আসলে দেখলো যে যদি চুপ্পু মানে প্রেসিডেন্ট পদটা যদি না থাকে তাহলে এখানে ধরেন যে কোনো কিছু হতে পারে। এই কারণে তারা হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছে। এটা ডেফিনেটলি তাদের ইলেকশনের স্বার্থে, একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতার স্বার্থে ডেফিনেটলি এটা আপনি ওই সমস্যা আপনি করতে পারেন। জি, মানে নির্বাচনের জন্য এটা একটা স্ট্যান্ড নিয়েছেন। ডেফিনেটলি এটা যে কোনো পলিটিক্যাল পার্টি তো ক্ষমতামুখী, তো সেই ক্ষমতার জন্য সে যে কোনো স্ট্যান্ড নিতেই পারে। এটা এখন আপনি তার ওই স্ট্যান্ডের কথা সমালোচনা করতে পারেন, কিন্তু এটা তো ট্রু ছিল। এটা হচ্ছে আমার অবজারভেশন। আর লাস্ট একটা কথা বলেছেন ওই সাইবার যেটা বলেছেন, ধরেন এটা তো আসলে পলিটিক্যাল বক্তব্য। এখন কে কার আদর্শ বিচ্যুত হয়েছে, কে কার আদর্শ গ্রহণ করেছে, হ্যাঁ, তো এটা তো আসলে আমার পক্ষে কমেন্টস
করাটা খুব কঠিন যে কারো পক্ষে। কারণ আমি তো বলতে পারি যে ধরেন এনসিপির উমুক বা এনসিপির তুমুক বা জামাতের উমুক বা জামাতের তুমুক সে জুলাই স্পিড ধারণ করতেছে না, এটা স্পেসিফিকলি পলিটিক্যাল বক্তব্য হবে, এটা তো আসলে কাউন্টার দেওয়ার কিছু না। অসংখ্য ধন্যবাদ। যেহেতু সাইদ মুস্তাফিজ, আপনার কি মনে হয় আসলে আপনি যে আপনার বিচার দাবি করছেন, যে আমি শুনলাম আক্তারের বক্তব্যে, কিন্তু আপনাদের পক্ষ থেকে মামলা করেছে আজাদ পার্টি, রাষ্ট্র সংঘ, কিন্তু আপনারা কোনো এজাহার বা মামলার আবেদন করেননি, কিন্তু বিচার দাবি করছেন। আমাদের যেই টিম আছে, আইনের যে লিগ্যাল টিম আছে, তারা রেডি করছে। এবং আমার সমালোচক একটা কথা বলেছেন যে মানে মামলার মেরিটটা ইম্পর্টেন্ট, মানে র্যান্ডম এই মারছে বা ধরছে কোনো লিগ্যাল গ্রাউন্ড থাকলো না, সেই মামলাটা আসলে খুব বেশি দিন যাবে না। এবং ওনার তো দীর্ঘদিন ধরে অনেক রকম কাজ করছে, আমরা হয়তো 2-3টা বলতেছি, কিন্তু এর বাইরেও তো মানে তার আজকের চুপ হয়ে ওঠার পিছনে তো একটা দীর্ঘ ইতিহাস আছে। তো সেই আলোকে এবং এর মধ্যেও যা যা করেছে, এবং আমাদের কাছে এক্সাম্পল আছে যে মানে তার বিচার করা সম্ভব বা তার ওই মেরিট গ্রাউন্ডটা যদি আমরা তৈরি করতে পারি, সেই জায়গা থেকে আমরা সেটা চেষ্টা করতেছি এবং এটা নিয়ে আমরা ফাইট করব। কারণ আমরা বারবার বলে আসছি যে আমরা প্রথম থেকে চুপ্পুর বিচার চাই, বা আওয়ামী লীগের যারাই এই হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের পূর্বেও 17 বছর ধরে বিএনপির উপরে গুমখুন চালিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের উপরে গুমখুন চালিয়েছে, সাধারণ মানুষের উপরে আক্রমণ চালিয়েছে, তাদের প্রত্যেকের বিচার বাংলাদেশে হতে হবে। তো এইটার জন্য আমরা স্ট্রিক্ট। এবং আমার সমালোচক খুব ইন্টারেস্টিং কিছু কথা মেনশন করেছে। এটা ট্রু যে হ্যাঁ, বিএনপি আসলে ক্ষমতামুখী এবং তারা নির্বাচনের জন্য, আমরা দেখলাম যে সালাউদ্দিন আহমেদও বললো যে আমরা এটা মেনে নিয়েছিলাম বা এটা তখন বলেছিলাম, মানে জনগণের সাথে একরকম প্রতারণা করেছে। আবার হচ্ছে যে রবি ভাইয়ের আমি একটা দেখলাম, ক্লিপ দেখলাম সেখানে সংসদে, যে আমরা তো এটা তখন বলছিলাম, কারণ এটা মানে সেটাও একটা মিথ্যা আশ্বাস এবং এই যে টোলের ফি। তো এই যে এখন আবার চুপ্পুর ব্যাপারটাও আসলে সেরকম। কিন্তু আমি যেটা বিলিভ করি যে মানে হ্যাঁ ঠিক আছে, এখানে যতগুলো মানুষ আছে, যতগুলো স্টেক হোল্ডার আছে, তারা সবাই চেষ্টা করবে যে ক্ষমতা কে যেতে পারবে, বাংলাদেশের মানুষের ম্যান্ডেট কে পেতে পারবে, এই কম্পিটিশনটা ফেয়ার এনাফ। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য যদি আমার মানুষের সাথে প্রতারণা করতে হয়, এটা জুলাই পরবর্তী সময় আমার মনে হয় না মানুষ এক্সপেক্ট করে। এবং সার্বিক বিবেচনায় বিএনপির জায়গা থেকে বিএনপি তো আপার হ্যান্ডেই ছিল সবসময় অভ্যুত্থানের পরেও, কারণ এনসিপি নতুন একটা রাজনৈতিক দল, সারা দেশে সাংগঠনিক বিস্তার তো আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী একটা তাদের একটা আইডিওলজিক্যাল জায়গা আছে, সেইভাবে তারা রাজনীতি করেছে, সেখানেও কিন্তু তাদের এমন না যে তারা বাংলাদেশ ব্যাপী তার সে বিস্তারটা আছে। বিএনপি অলওয়েজ আপার হ্যান্ডে ছিল। বিএনপির মধ্যে যে এই মানে ভয়টা বা এই ভীতিটা, এটাই আসলে সার্বিকভাবে আমাদের সবার জন্য একটা ক্ষতির কারণ হয়েছে। আমার মনে হয় আমরা যদি সেম ফেজের থেকে এই ইস্যুগুলোতে আমরা এক থাকতে পারতাম, জুলাইকে ধারণ করে আমরা এই ইস্যুগুলো সলভ করে আগাতে পারতাম, আমার মনে হয় যে এখন আরো সুন্দর একটা সিচুয়েশন, একটা মোমেন্টাম আমরা পেতাম, যেটা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অনেক বেশি উপকার হতো আর কি। জি, অসংখ্য ধন্যবাদ রাকিব। আপনাকে যে আমি যে একটু বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন মামলা করা যায় না, কিন্তু চট্টগ্রামে আসাদুজ্জামান তিনি অর্থাৎ আইনমন্ত্রী তিনি বলেছেন তার মামলাগুলো যাচাই বাছাই করে আমরা দেখব, তদন্ত করে দেখব। অর্থাৎ উনি তদন্ত করার কথা বলেছেন যাচাই বাছাই করে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন করা যায় না। দুই ধরনের বক্তব্য দুই মন্ত্রীর। এক, দ্বিতীয় কথা হলো যখন স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলেন, তখন যারা এখন মামলার আবেদন করেছেন ট্রাইব্যুনালে, সেই মামলাটা প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে কিনা? না, দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে মানে এখানে তো আমি আপনাকে যখন 51 আর্টিকেলের অনেকগুলো ধারা পড়ে শোনাচ্ছিলাম, তো এখানে আসলে পড়েছেন সবগুলো থাকাকালীন, হ্যাঁ না থাকাকালীন বাইরেও আমি বাইরে পড়ে শোনাচ্ছি আপনাকে। কিন্তু ধরেন উনি আসলে ইন জেনারেল যেটাকে হাইলাইট করেছেন সেটা হচ্ছে কি রাষ্ট্রপতি থাকাকালীন বলছেন, থাকাকালীন। তো এখানে ধরেন আইনমন্ত্রী তো পুরো ব্যাখ্যাটা দিয়ে দিয়েছেন, আর এই মন্ত্রণালয় তো পুরোপুরি আইন মন্ত্রণালয়ের হাতেই। আর যেহেতু ধরেন আমরা তো এই ধরনের সিনারি মাত্র তো 2 দিন ঘটলো, পরে 2-3 দিনে তো ঘটলো, পদত্যাগটা হলো। তো এখন যদি ধরেন ওই সাইড বাই তো বললেন যে ওনাদের টিম, লিগ্যাল টিম প্রস্তুতি নিচ্ছে, আজাদ পার্টি করলো, আরও যে কেউ করতে পারে, হ্যাঁ, সিভিল পাবলিক আমি আপনি করতে পারি। তো এক্ষেত্রে কেউ যদি ধরেন মামলা করতে গিয়ে সে কোনো মামলা নিচ্ছে না, বাধার সম্মুখীন হচ্ছে বা ট্রায়ালের হেজিটেট ফিল করতেছে, তাহলে ধরেন এই প্রশ্নগুলো আসে। এখন পর্যন্ত আমরা যেহেতু এই বিষয় দেখিনি, তো এটা কথা বলাটা কিছুটা হাইপোথেটিক্যাল হয়ে যায়। তো আমরা আসলে অপেক্ষা করি, মানে আমরা অপেক্ষা করি যদি এনসিপি তাদের লিগ্যাল টিম দিয়ে মামলা করার প্রস্তুতি নেয়, আজাদ পার্টি বা রাষ্ট্র সংঘ তারা করেছেন, জামায়াত অবশ্য এখনো কি করেছেন তার ক্লিয়ার। আজাদ পার্টি এটা জামাতের টিম। বিএনপি কেমন প্রস্তুত? বিএনপি কি মনে করে যে তিনি রাষ্ট্রপতি অপরাধ করেছেন, তার বিরুদ্ধে মামলার আবেদন করবে? সেটা তো আসলে বিএনপি বলতে পারে, আমি বলতে পারি না। বাট আমি একটা আপনার সাথে যোগ করি, সেটা হচ্ছে কি ধরেন ব্যাপারটা ওনার তো আসলে যেটা আমরা মিডিয়া মারফত জানতে পারলাম যে ওনার আসলে
উনি লন্ডনে যখন চিকিৎসার জন্য গেলেন তখন সেখানে তিনি শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন। তো এটার জন্যই তো আসলে ওনাকে মানে সরতে যে হলো, উনি যদিও একটা চিকিৎসা জনিত একটা কারণ দেখালেন। তো আসলে ব্যাপারটা উনি আবার বলছেও যে আরে আমার কথা বলতে কি লন্ডন যাইতো নাকি, আমি তো বাসে না, এটা তো আসলে ট্রু, এটা তো আসলে ট্রু। ধরেন শেখ হাসিনা তো ধরেন সরকার কাছে তো কোনো তথ্য নাই বলে, সরকার নিজেই বলেছে। না, এটা আমি তো সরকার মানে বলছে সরকার তথ্য নাই, কিন্তু আমি পত্রিকার মারফত দুর্বল যে লন্ডনে যে কথা বলছে এই জন্য সরানো হচ্ছে। সে তো সারাদিন বসে হাসিনার সাথেই কথা বলে। না না, এটা তো কথা বলতে হলে ধরেন আপনি যদি এখান থেকে বসে ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করতে চাই, তো এটা আপনার এই ঘরটাই যথেষ্ট। এটা তো আমার কোনো স্পেসিফিক কোনো এই যুগে তো কোথাও যাওয়ার প্রয়োজন নাই। তো যাক, এটা আমি যেটা মনে করি, ধরেন ব্যাপারটা হচ্ছে কি, ধরেন যেহেতু আমাদের প্রথম দুটো অধ্যাদেশ, আপনাদের আগে সহ আমি রিপিটেডলি বলে গেছিলাম যে আমাদের প্রথম দুটো অধিবেশনে আমাদের খুব টেকনিক্যাল অধিবেশন ছিল। প্রথমটা ছিল যে আমাদের হচ্ছে যে অধ্যাদেশগুলো এগুলোকে বিলে পরিণত করা, সেকেন্ডটা ছিল বাজেট কেন্দ্রিক। তো এখন তৃতীয় অধিবেশন থেকেই আমার ধারণা, আমি আগে থেকে এটা মানে সাসপেক্ট করছিলাম, প্রেডিক্ট করছিলাম যে হয়তো ধরেন ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত, মানে আগস্ট পর্যন্ত, হয়তো ফেব্রুয়ারি থেকে আগস্ট 6 মাস, আগস্ট পর্যন্ত হয়তো মানে প্রেসিডেন্ট চুপ্পুকে রাখা হবে। এরপরেই হয়তো ওনাকে বলা হবে যে পদত্যাগ করার জন্য। কারণ হচ্ছে কি, রাষ্ট্রপতিকে ধরেন হয়তো অভিশংসন করে তাকে সরাতে হয়, অথবা ব্যক্তিগতভাবে যদি সে পদত্যাগ করে, কারণ বাংলাদেশের হিস্ট্রিতে এর আগে তো অনেক রাষ্ট্রপতি পদত্যাগ করেছে। ইভেন বিএনপির হিস্ট্রি তো আছে, বদ্যুজ্যোতি চৌধুরী, ডক্টর বদ্যুজ্যোতি চৌধুরী, উনি তো পদত্যাগ করেছেন বিএনপি ক্ষমতা থাকা অবস্থায়। তো সে জায়গা থেকে এটা মানে এটা এইভাবে হওয়ার কথা ছিল। তো এটাকে অত বেশি আমরা গুরুত্ব দিলে গুরুত্ব বাড়বে, গুরুত্ব না দিলে গুরুত্ব নাই। সেক্ষেত্রে সাইদ মুস্তাফা যে অভিযোগটা করলো যে চুপুককে মেনে নেওয়া, সেই সাথে গণভোট মেনে নেওয়া নির্বাচনের আগে, এক ধরনের প্রতারণা, রাজনৈতিক দল হিসেবে এটা প্রতারণা করা যায় কিনা। আচ্ছা, এবার আমি এই প্রসঙ্গে আসি। দেখুন, এই ব্যাপারটা হচ্ছে ধরেন এটা একটা বিএনপির স্ট্যান্ড ছিল। এখন স্ট্যান্ডটাতে আপনি সমালোচনা করতে পারেন, সমালোচনার ডেফিনেটলি জায়গা আছে, কিন্তু আমি যেটা মনে করি, ধরেন এখানে মানে সব দোষ আসলে মানে বিএনপিকে বা একটা পলিটিক্যাল পার্টিকে দেওয়ার আমি পক্ষপাতী না। আমি মনে করি যে ধরেন যারা এখানে রেফারি ভূমিকা ছিল, ধরেন আমাদের রেফারি ভূমিকা ছিল ঐক্যমত কমিশন, এই ধারণাগুলো তো ওনারাই আনছে। 11টা সংস্কার কমিশন আনলেন, কয়টা আপনি সাবমিট করছেন, তারপর আপনি দেখেন এখানে আপনি এক কথা বলছেন, আবার আপনি ওই আদেশে হচ্ছে কি যে অধ্যাদেশটা, সেটা তো আপনি লিগালি পারেন না, কনস্টিটিউশন রেখে মানে চুপুকে দিয়ে সেটা তো আপনি করতে পারেন না, চুপুকে দিয়ে আপনি করালেন। তো এই জায়গাতে ধরেন আমাদের মনে করি কি আর কিছু করাই নাই, অনেক কিছু করছে। বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টা তো ওই সময় করিয়েছিলেন, আইনমন্ত্রীকে, সেগুলো করা যায়, সেগুলো লিগালি করা যায়। রাষ্ট্রপতি হাতে ক্ষমতা রয়েছে, যে কোনো আসামিকে সে ফাঁসির আসামিকেও সে ছেড়ে দিতে পারে, কোনো জবাবদিহির আওতায় অন্তর্ভুক্ত না। কিন্তু যেটা পারেন না সেটা তো আপনি করছেন। তো আমি তো আপনাকে আগে বলছি যে এখানে হচ্ছে ধরেন আমাদের মানে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং একটা ঘাটতি ছিল, ডেফিনেটলি ছিল সব পার্টির মধ্যে। কিন্তু এখানে বড় যে রেফারি যে রোলটা ছিল ঐক্যমত কমিশনে, বিশেষ করে আসিফ নজরুল, আলী রিয়াজ, বদিউল মজুমদার, এই প্যানেলটা, তারা আসলে ধরেন একটা এনজিওবাদী প্রকল্প, আকাশ কুসুম প্রকল্প যেটা নিয়ে আসছে, সেটা আসলে এখানে সাস্টেন করেনি। এটা হচ্ছে কি আমাদের এই মানে জুলাইয়ের প্রত্যাশা, আজকে আরেকটা জুলাই মাসে আমরা আলোচনাটা করছি, জুলাইয়ের মাসে যে প্রত্যাশা পূরণ না হওয়ার পিছনে যে ছোট ছোট কিছু গল্প রয়েছে, সেই গল্পের একটা খণ্ডিত অংশ ছিল এটা। তো কিন্তু সেটা যে আমি শেষ করি ফিনিশিংটা, সেটা হচ্ছে ধরেন সেটা যে শেষ হয়ে গেছে ব্যাপারটা এরকম না, সেটা আমি মনে করি যে এখনো পসিবল। এবং আমি মনে করি ধরেন শুধু তাই না, যেমন আজকে একটা উদাহরণ দিই আপনাকে, ধরেন এই যে এতদিন ধরে সবাই, শুধুমাত্র এনসিপি জামাত না, জুলাই আন্দোলনকারী না, বাংলাদেশের আপামর সকল মানুষের একটাই কথা ছিল যে আপনি জুলাই জাদুঘর কেন ওপেনিং করতেছেন। আজকে সরকার ঘোষণা দিল 5ই আগস্ট সেটাকে ওপেনিং করা হচ্ছে। আর একটা ঘটনা বলি, ধরেন কিছুদিন আগে আদ্দিন হসপিটালের যে কার্যক্রম স্থগিত করার ব্যাপারে, এটা নিয়েও দেশ জুড়ে শোরগোল উঠেছিল। আজকেই ঘোষণা আসে যে তারা 3টি শর্তে এবং তারা কিছু ইমপ্রুভমেন্ট করার কারণে। কিন্তু আমি মনে করি যে সরকার, এটা হাসিনার গভর্নমেন্ট না যে সরকার যেটা বলছে এটাতে ফিক্সড। এখানে আপনি ধরেন সরকারের সাথে আপনার ডিবেট, ডিসকাশনের মাধ্যমে যে কোনো দাবি আদায় আন্দোলন এবং রাজপথে সহিংস আন্দোলন ছাড়াও এটা আন্দোলন করা সম্ভব। আমরা মনে করি ধরেন প্রত্যেকটা জিনিস ডিবেটের মধ্যে গেলেই তাহলে পলিটিক্যাল সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা ঠিক থাকে। যেতে চাই এনসিপি সাইদ মুস্তাফিজের কাছে। সাইদ মুস্তাফিজ, 25 জুলাই যদি বলি আপনাদের 11 দলীয় ঐক্য, যেটা নির্বাচনী ঐক্য যেটা বলে, আপনারা কেউ জোট বললে আবার মনে কষ্ট পান, আবার ঐক্য বললে মনে হয় রাজি হয়, বিষয়টা এরকম। এই ঐক্য থেকে একটি দল তারা ছেড়ে এসেছেন, খেলাফত মজলিস। শোনা যাচ্ছে দুটি দল মনসম্মত, এখন 9 দল, 11 দল থেকে 9 দল হয়েছে। খেলাফত মজলিসেরটা আমরা যতটুকু জানি সর্বশেষ 2 দল সম্ভবত একটা আছে। এখন কি শোনা যাচ্ছে আপনারাও আস্তে আস্তে কি সরে যাওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে? আপনারা কি আসলে শেষ পর্যন্ত 11 দলীয় জোট বা 11 দলীয় ঐক্য ছাড়ছেন কিনা? এটা তো এখনো আমাদের কোনো দলীয় সিদ্ধান্ত হয়নি, আমি যতটুকু জানি। এরকম কোনো সিদ্ধান্তের ব্যাপারে আমার জানা নেই। আপনার কি মনে হয়, আপনারা যে আপনাদের যে জামায়াতের সাথে যুক্ত হওয়ার পর থেকেই বারবার বলা হয়েছে এনসিপি মিলিয়ে গেছে, এনসিপি ধ্বংস হয়ে গেছে জামায়াতের সাথে মিশে, আপনারা কি সেটা মনে করেন কিনা? না, বরং তো বিরোধী দল হিসেবে তো ভাইব্রেন্ট এনসিপি বা এগুলো আমি শুনি যে বিরোধী দল জামাতের কারণে, জামাতের কারণে আমরা আমাদের জায়গায় তো ফাংশন করতেছি। মানে এটা তো আমরা বারবার বলেছি একটা নির্বাচনী
ঐক্যজোট ছিল। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গায় যা যা ভূমিকা রাখার আমরা তো চেষ্টা করছি। যদিও আমি ব্যক্তিগতভাবে আমাদের মানে বিরোধী দলের পারফরমেন্সও খুব একটা হ্যাপি না, আবার এনসিপি আরও ভালো কিছু করতে পারে অ্যাজ এ বিরোধী দল হিসেবে সংসদে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে। মানে বাজেট অধিবেশনটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, খুবই সাদামাটা ছিল। হ্যাঁ, তো এখানে আসলে অনেক আলাপ আলোচনার জায়গা ছিল পলিসিগত জায়গায়, তো সেটা আমার কাছে মিসিং মনে হয়েছে। তখন এনসিপির এমপি যারা আছেন তাদের বক্তব্যে বাধা কিছু ছিল? এনসিপি থেকেই 2-3 জন কথা বলেছে, কিন্তু এটা আরো ভালো হতে পারতো। মানে আমার কাছে মনে হচ্ছে এটা মানে একটা ছাড় দেওয়ার একটা জায়গা মন মানসিকতা ছিল কিনা আই ডোন্ট নো, বা এটা মানে এটা আরো ভালো হতে পারতো। আবার রাজপথের জায়গা থেকেও আমার কাছে মনে হচ্ছে যে আমরা হয়তো একটু নরম ব্যবহার করছি, যদিও ঠিক আছে। মানে এই একটা স্টেবল কন্ডিশন আমাদের বাংলাদেশের জন্য এটাও প্রয়োজন, যেটা আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন। কিন্তু যদি আমরা বারবার দেখতে থাকি যে জনগণের স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষা হচ্ছে না, সেক্ষেত্রে তো তখন আস্তে আস্তে কঠোর হতে হবে। তবে সেই জায়গাটা থেকেও মানে আমি চাই যে মানে বিএনপির সরকারও চেষ্টা যেন করে যে জনগণের স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষা। যেরকম আপনি গ্যাসের ইস্যুটা আনলেন, আবার নতুন করে সম্ভবত যুদ্ধ পরিস্থিতির ব্যাপারটাকে টেনে আনা হচ্ছে। এবং আপনারা জানেন যে একটা সময় যখন ইরান ইসরায়েলের যুদ্ধের সিচুয়েশনে বাংলাদেশের তেলের দামটা বাড়ানো হলো, তার আগে এমন একটা ক্রাইসিস তৈরি হয়ে গিয়েছিল যেখানে একটা পর্যায়ে মানুষ কিছুটা বলতে বাধ্য চাচ্ছে আপনার টাকা বাড়ান, তাও যেন আমাদের এই হ্যারাসমেন্টটা না হতে হয়। তো এই একটা সিচুয়েশন ক্রিয়েট করে কিন্তু সরকার এক ধাপে অনেকগুলো টাকা বাড়িয়ে ফেললো। আবার সেক্ষেত্রে যখন আবার সিচুয়েশনগুলো নর্মাল হলো, মানে বাংলাদেশের প্রেক্ষাপটটা কি, আপনার একবার দাম বাড়লে কিন্তু 20 টাকা যখন বাড়ায় ফেলেন, আপনার দাম কমানো হয়তো বা 1 টাকা বা 2 টাকা বা 5 টাকা। সে বিষয়টা নিয়ে আসবো। আবার আমি দেখতে পাচ্ছি যে ঘন্টার পর ঘন্টা সিএনজি পাচ্ছে না, লাইন দাঁড়াচ্ছে। সেটা আগের কথা বলছেন নাকি এখন? এখন এখন তো দীর্ঘ লাইন আছে, গ্যাস তখন ছিল পেট্রোল ডিজেল সব। তো আমার মনে হয় যে আবার এরকম একটা সিচুয়েশনের দিকে বাংলাদেশকে হয়তো নিয়ে যাওয়া হচ্ছে। কেন যাচ্ছে, কি জন্য যাচ্ছে, সে বিষয় নিয়ে আসবো। কিন্তু আপনাদের যে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে এনসিপির যে 8 জন এমপি আছেন তারা 100 জনের ভূমিকা পালন করছেন, এবং ভবিষ্যতে কি এই পরিকল্পনা আছে কিনা জামায়াত দুর্বল, সেখানে ভবিষ্যতে আপনার একটা প্রকৃত বিরোধী দল হওয়ার একটা চিন্তা ভাবনা? এটা তো সত্যি যে জামাতের যতজন পার্লামেন্ট মেম্বার আছেন তারা তো সেরকম ফাংশনাল না, বা তারা যে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছেন সেটা তো তাদের বয়স, তাদের রাজনৈতিক যে পরিসর, সময় অনুযায়ী আসলে এটা খুবই আনফরচুনেট যে তারা আসলে এইভাবে পারফর্ম করছে, বা তাদেরকে এত মানুষ মানে তাদের লাইফ টাইমে এরকম এত সিট তো কখনো পায়নি। 68টা সিট নিয়ে তাদের মধ্যে 2-3 জন হয়তো একটু ভোকাল হওয়ার ট্রাই করছে, কিন্তু চাচ্ছে হচ্ছে এই আমার ফ্রিজ লাগবে, ওয়াশিং মেশিন লাগবে বা এরকম। তো সেই জায়গায় তো এনসিপির যে 8 জন পার্লামেন্ট মেম্বার আছে, আমি তো প্রতিদিনই দেখছি তারা যতটুকু তাদের জন্য সময় বরাদ্দ হচ্ছে সেই সময়ের মধ্যে জনগণের জন্য যা যা স্বার্থ সংশ্লিষ্ট রক্ষা করা যায় সেই কথাগুলাই তারা বারবার আনার চেষ্টা আপনারা কি এটা করছে। মনে করেন কিনা জামাতকে বাদ দিয়ে আপনারা একটা শক্তিশালী বিরোধী দল হতে পারবেন? আমরা তো বিশ্বাস করি যে আমরা বাংলাদেশে সরকার গঠন করব, মানে শুধু বিরোধী দল হওয়া না। আমরা বিশ্বাস করি, মানে আমাদের অনেকে বলে যে 10 বছর পর, আমি যদি মনে করি আমরা রাইট ট্র্যাকে থাকি, বাংলাদেশের নেক্সট 5 ইয়ার্স পর আমরা এই সরকার গঠন করব। কিন্তু আপনাদের যে জুলাই যুদ্ধ, যে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রা কি সেই ইঙ্গিত পেয়েছেন কিনা? তো মানুষের আমি তো রাজশাহী বিভাগের 8টা জেলাতে ভ্রমণ করলাম। এর আগের বার আমরা যেটা গিয়েছিলাম যে জেলা সদরে আমরা গিয়েছিলাম, তো সেখানে স্বাভাবিকভাবে ক্রাউডটা অনেক বেশি আমরা ছিলাম, এবং আমরা সেখানে কিন্তু আমাদের সকল লিডাররা একটা জায়গায় এট এ টাইম ছিলাম। এখন আপনারা দেখবেন যে আমাদের দক্ষিণাঞ্চলে একটা টিম মুভ করছে, উত্তরাঞ্চলে একটা টিম মুভ করছে, যেখানে সিগনিফিক্যান্ট 3-4 জন নোন ফেস, কিছু রাইজিং ফেস, এই মানুষগুলোকে নিয়ে আমরা চেষ্টা করছি, এবং আমরা লোকাল লিডারকে তোলার চেষ্টা করছি। তো সেখানেও তো আমরা প্রত্যেকটা জায়গায়, মানে বিশেষ করে রাজশাহী বিভাগের 8টা জেলাতে আমি অনেক সাড়া পেয়েছি। শুধুমাত্র নাটোরে সেখানকার কি বলে আবহাওয়া খারাপ হওয়ার কারণে সেখানে মানে লোক সংখ্যা কম ছিল, সেখানে বেশ লোক সংখ্যা কম ছিল। একসময় এনসিপিতে যারা সামনের সারিতে মহিলা নেত্রী বা তার মেয়ে মহিলা নেত্রী যারা ছিলেন তাদেরকে আপনারা অ্যাভয়েড করছেন, এরকম একটি অভিযোগ আছে, যেমন সামান্তা শারমিন, এদেরকে অ্যাভয়েড করছেন, এরকম একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে। বিভিন্ন জায়গায় একসময় জুলাই পদযাত্রা আমরা সামান্তা শারমিনকে দেখেছিলাম, ডাক্তার যারা তো নাই আপনাদের কাছে সাথে, কিন্তু আপনারা তাদেরকে অ্যাভয়েড করছেন। মনিরা শারমিন, কোনো কারণে ভাঙন সৃষ্টি হচ্ছে কিনা আপনাদের মতো? এরকম কিছু নেই। পলিসিগত জায়গায় ধরেন আমি তো আগে প্রত্যেকটা জায়গায় গিয়েছি, আমি তো 8টা জেলার পর ঢাকা এসেছি। এখন আমার সাংগঠনিক আলাদা কিছু কাজ আছে, আমি আমার সিরাজগঞ্জ কেন্দ্রিক
স্থানীয় সরকার নির্বাচন রিলেটেড কাজকর্মগুলো করছি। তো আমাদের সামনে যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের একটা পরিকল্পনা আছে, সেই জায়গা থেকে তো ধরেন যে সাংগঠনিকভাবে আমরা সবাই অ্যাট এ টাইম একটা কাজে ব্যস্ত থাকবো না। আমাদের কোনো সেক্টর ডায়াসপোরা নিয়ে কাজ করছে, ইন্টারন্যাশনাল সেল একটা কাজ করছে, আমাদের দক্ষিণাঞ্চলের একটা গ্রুপ এখানে কাজ করছে। আবার আমরা কালকে দেখলেন যে আক্তার হোসেনের নেতৃত্বে কুষ্টিয়াতে একটা গ্রুপ সেখানে ফাংশন করছে। তো আমরা চেষ্টা করছি যে পুরো দেশব্যাপী এট এ টাইম যেন অনেকগুলো জায়গায় আমরা মানে আমাদের নতুন নেতৃত্বের সন্ধান চাচ্ছি। আমরা চাচ্ছি যে আরো নতুন নেতৃত্ব জি, চলবে। অসংখ্য ধন্যবাদ। ডাক্তার রাকিব, আপনার কাছে একটি প্রশ্ন। সাজিস জাতীয় পার্টি নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আমি একটি কথা বলেছেন যে জুলাই সনদ ঘোষণার ভিত্তিতে গণভোট হয়েছে, সেই একই ভিত্তিতে নির্বাচন হয়েছে। যদি গণভোট অবৈধ হয় তাহলে সেই সরকারও অবৈধ। আওয়ামী লীগের সময় মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছিল। আপনারা যদি একই পথে হাঁটেন, অর্থাৎ বিএনপিকে কোট করে বলেছেন আগামীতে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে, এমন পরিণতি কি আপনি দেখছেন কিনা? তার আগে একটা কথা একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে কি, ধরেন সার্জিস আলম যে কথাটা বলেছেন এই কথাটা আর অনেকেই বলেন যে যদি গণভোট বা জুলাই সনদ যদি ইনভ্যালিড হয় তাহলে জাতীয় নির্বাচন ইনভ্যালিড। এটা এই ব্যাখ্যাটা আমি আপনার সহ অনেক জায়গায় ব্যাখ্যাটা দিয়েছি। আপনারা মাথায় রাখতে হবে যে আমাদের নির্বাচনটা হচ্ছে সংবিধানের আর্টিকেল 65 অনুযায়ী এবং এটা আরবি অনুযায়ী। সুতরাং এটার সাথে গণভোটের কোনো সম্পৃক্ততা নাই, কিংবা গণভোটটা আসলে যে প্রসেস হয়েছে এটা গণভোট যখন এই প্রপোজালগুলো হয় ঐক্যমত কমিশনের মিটিংয়ে, তখন নানা প্রোগ্রাম, সেমিনার, টকশোতে, বিভিন্ন লেখালেখিতে বিভিন্ন জায়গায় আমরাও বলেছিলাম যে প্রসেসের দিকে যাচ্ছে, এই প্রসেসটা সাস্টেনেবল হবে না, এবং এটার পরিণতি আমরা এখন দেখতে পাচ্ছি। আমি আবারও সেই দোষারোপ দিব পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে বিভাজনটার জন্য দায়ী ঐক্যমত কমিশন। এই বিষয়ে বক্তব্য ক্লিয়ার। আর সেকেন্ড কথা হচ্ছে ধরেন যেটা বলছি এটাও একই কথা, উত্তরাঞ্চলে গিয়ে সার্জিস আলম বলেছেন। সার্জিস আলম কেন, এটা যদি সাহিব ভাই বলতো, যে কেউ বলতো, এগুলো পলিটিক্যাল বক্তব্য। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন সময় কখন কি হয় এটা তো আমি আপনাকে বলতে পারি না। বাট আপনি দেখেন এই যে কিছুদিন আগে ভারতে যে ঘটনাটা ঘটলো, বা এটার এই যে 37 দিন পরে যে চূড়ান্ত এই পরিণতি আসলো বা এই ফেজে আসলো, এটা তো ধরেন ভারতও কল্পনা করেন না, আমরা কল্পনা করেন। এখন আগামী রাজনীতি তো প্লেন এন্ড সিম্পল চলে না। আপনি অনেক একটা প্রশ্ন করছেন যে বিরোধী দল হতে পারবে কিনা, উনি পাল্টা উত্তর দিল যে আমরা সরকার গঠন করবো। এখন মানে এনসিপি 5 বছর পর 10 বছর কই যায়, তারপর হচ্ছে কি শক্তিমত্তা কই যায়, রাজনীতি তো প্লেন এন্ড সিম্পল না, বা এটা মানে গণিতের সূত্রের মতো না যে আমি 2 2 4 মিলালাম, A+B² হল সূত্র মিলালাম, অঙ্কটা মিলে গেল। বাট এখানে ধরেন চড়াই উত্তর রাজনীতি অনেক কঠিন একটা জায়গা, বাট এখানে চড়াই উত্তর অনেক কিছু রয়েছে, এবং প্রতিনিয়ত আপনার পিপলের পারসেপশন চেঞ্জ হয়, পিপলের সাথে কানেক্টিভিটি, ডিসকানেক্টিভিটি অনেক কিছুই হয়, অনেক ফ্যাক্টর, রিজনাল ফ্যাক্টর, জিও স্ট্র্যাটেজি, অনেক কিছু এখানে যুক্ত হয়। তো বাট আমরা যেটা মনে করি, ধরেন এই মুহূর্তে আমাদের সবার মধ্যে একটা কমন প্ল্যাটফর্ম, কমন আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা যে সবাই ফেসিবাদ বিরোধী, এবং নতুন কোনো ফেসিবাদ বাংলাদেশে সহজে তৈরি হবে বলে আমার মনে হয় না। এটা আপনি সংবিধানের দোহাই দেন, যে দোহাই দেন না কেন, যদি এরকম কে হওয়ার চেষ্টা করে। কারণ ধরেন জুলাই আমাদের কি শিক্ষা দিছে আমি জানি না, তবে এই শিক্ষাটা দিছে যে মানে পরিণতিটা খারাপ, মানে পরিণতি এন্ডিংটা আপনার খারাপ। এখন আপনার একটা বর্ণাঢ্য কেরিয়ার, কিন্তু আপনার হচ্ছে ধরেন এন্ডিংটা যদি খুব খারাপ হয়, তাহলে মানে আপনার অস্তিত্ব থাকে না, মানুষ আপনাকে মনে রাখে না। তো রাজনীতিবিদদের অন্তত জন্য এটা একটা আমি মনে করি জুলাই একটা বড় শিক্ষা। জি, আমি সেই ক্ষেত্রে আবার একটু সাহেব মোস্তাফিজের কাছে যেতে চাই। আপনারা কি সংবিধান সংশোধন কমিটি যেটা গঠন করেছে তার সমালোচনা করেছেন, আবার সংবিধান সংস্কার কমিটি না সংবিধান সংশোধন কমিটিতে সমালোচনা করেছেন, কিন্তু আপনারা চাচ্ছেন সংবিধান সংস্কার কমিটি। তো সামনের দিনগুলোতে বিভিন্ন সময়ে আপনারা বিভিন্ন জেলায় আপনারা আলোচনা সমাবেশ করেছেন 11 দলের ঐক্য হয়ে, কিন্তু এমন কি হবে যে আপনারা সংবিধান সংস্কার দাবিতে আপনারা রাজপথে নামবেন, এরকম একটা গুজব শোনা যাচ্ছে, গুজব বাস্তবতা আছে, সেই আন্দোলনটাকে কতটা গতিশীল করতে পারবেন? ধরেন আমরা তো এই 8টা সিট পেয়ে মানে আমরা এই প্রতিদিন মানে এটা কি শুধু এনসিপি করবে নাকি ঐক্য করবে সব মিলে? সেটা আমরা জানি না। এনসিপির জায়গা আমরা এটা নিয়ে আলাদা স্ট্যান্ড নিব, সেটা যদি জোট থেকে করতে চায় করবে। এখন কে কতটুকু ধারণ করে এটা আমি জানি না। আমার এনসিপির জায়গা থেকে এনসিপি এটা এনসিপি রাজনীতির সংস্কার, বাংলাদেশে পরিবর্তন এটা চায়। এখন দেখেন যে সংস্কার নিয়ে যে এত জটিলতা বা সংশোধন, বা বাংলাদেশে সংবিধান তো অনেকবার সংশোধন হয়েছে, তো এই কাটাছেঁড়ার ফলে কতটুকু আপনার পরিবর্তন এসছে? আমি সংবিধান সংস্কার হলে পরবর্তী কোন সরকার আসলে সেগুলো বাতিল করতে পারবে? না, সেটা বাতিল করতে পারবে, সেই সুযোগ আছে। কিন্তু আমি বলছি যে বাংলাদেশের মানুষ যেই ম্যান্ডেট আপনাকে দিল, যে রাইট আপনার দিল, যেই রক্তক্ষয়ী একটা অভ্যুত্থানের পরবর্তী সময় এই সুযোগটা আমাদের কাছে এসছে, সেটা তো আমরা সব দল মিলে এটা আমাদের পরিবর্তনটা করা উচিত ছিল। এবং আপনি যদি দেখে থাকেন মানে এই পরিবর্তন করা কোনটা আসলে ঐক্যমত্য কমিশন খুব একটা ভুল করে ফেলছে। মানে আপনার একটা মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে ফাংশন করলে মানে এটা আমার কেন হাতে ঘায়ে লাগতেছে? ধরেন আমি এজ এ সরকার আমার দুর্নীতি দুদক যদি আলাদা ফাংশন করতে চায়, বা আমার ইলেকশন কমিশন যদি আলাদা ফাংশন, এটাতে আমার সমস্যাটা কি হচ্ছে? তার মানে হচ্ছে যে আমি এই যে চুপ্পুর মতো এরকম কাউকে বসাতে পারছি না দুদকে, যে থেকে বিরোধী দলের একজনকে হ্যারাসমেন্ট করার জন্য বেগম খালেদা জিয়াকে এরকম একটা মামলা করে তাকে হ্যারাস করতে পারে, আবার শেখ হাসিনাকে এই যে পদ্মা সেতুর এরকম টাইপের দুর্নীতি থেকে দায় মুক্তি দিয়ে দিতে পারে।
তার মানে আমি এরকম লোকজনকে বসাতে পারছি না। এই সংস্কারটা হলে আমি এরকম বসাতে পারছি না। আমি এই সংস্কারটা হলে আমি হচ্ছে যে রাতের ভোট দিনে করাতে পারছি না ইলেকশন কমিশনকে দিয়ে, আমি দামি ভোট করাতে পারছি না। এইটা মানে এটা তো মোটা দাগে সবার কাছে ক্লিয়ার যে বিএনপির ইভেন যেগুলোতে নোট অফ ডিসেন্ট ছিল না, যে অধ্যাদেশগুলো আসছিল সেগুলোও তো কীভাবে বাতিল করে দেওয়া হলো, এবং তারা বারবার বলছে যে আমরা আরও স্ট্রংলি এটা আইন হিসেবে আনছি। আমরা এটাও দেখতে পেলাম যে সংসদীয় যে একটা কমিটি ছিল তারা আপনার গুমকে কি হিসেবে ডিফাইন করলো। তো সেইভাবে যখন আপনি মানে ডিফাইন করছেন, আপনি আপনার এই টিম দিয়ে বা আপনার কতটুকু শক্তিশালী আইন করতে, আমি হচ্ছে যে গুমের মানবাধিকার কমিশনের যে নতুন আইন ইয়ে করছে সেটার ড্রাফটিং ভার্সনটা দেখেছিলাম, সেটা মোরলেস সম্ভবত লাস্ট 2013 সালের যেটা ছিল ভার্সনটা ছিল মোটামুটি সিমিলার, খুব বেশি পার্থক্য ছিল না। কিন্তু ইন্ট্রিম গভর্নমেন্টের টাইমে হ্যাঁ অনেক আশা ছিল, মানুষের আকাঙ্ক্ষার জায়গা ছিল, সারা না করতে পারলেও এই কিছু জায়গা কিন্তু তারা কাজ করেছে, এবং এটাকে আরো স্ট্রং করতে পারে। ঠিক আছে, এটা নিয়ে মানে এটাকে এস্টাবলিশ করে আপনি পরে আরো একটু স্ট্রং করেন, সমস্যা নাই তো। আপনি এখন বাতিল করে দিয়ে আপনি বলছেন আমি আরো শক্তিশালীভাবে ফিরে আনবো, এটাতে তো আপনার ইন্টেনশন বোঝা যাচ্ছে। আপনি 17 বছর ধরে আওয়ামী লীগ যেভাবে এই জায়গাগুলোকে ইউজ করে আসছে আপনিও সেইভাবেই করতে চান, জনাব সালাউদ্দিন আহমেদ এইভাবেই করতে চায়। তো এইটা ধরেন যে মানে আমি মনে করি যে আমরা যারা বিরোধী দল হিসেবে কাজ করছি আমাদের ক্ষেত্রে যতটা না বুমেরাং হবে, বরঞ্চ তাদের ক্ষেত্রে বেশি বুমেরাং হবে। এটা হাসিনার ক্ষেত্রে কতটুকু বুমেরাং হয়েছে, সে এখন দিল্লিতে পালিয়ে বসে বসে তার কর্মকাণ্ড চালাতে হচ্ছে, তার নেতাকর্মীদের এখন কি কঠিন অবস্থা। তো বিএনপির এরকম একটা সিচুয়েশন আসুক সেটা আমিও চাই না। 17 বছর ধরে তারা যে এরকম কাজ করেছে, যেরকম আন্দোলন সংগ্রাম করেছে, অথবা আইডিওলজিক্যাল জায়গা থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি, বেগম খালেদা জিয়াকে আমি রেসপেক্ট করি, তাদের এই ধারাবাহিকতার যদি রক্ষা না করতে পারে বিএনপি, এটা বাংলাদেশের জন্য একটা বিগ লস হবে। আমার প্রশ্ন ওই জায়গায় যে সংবিধান সংশোধন কমিটির মধ্য দিয়ে কি এই সংস্কারগুলো করা যায় না? তারা তো বারবার এই কথাটা কিছুই যাবে না। কেন যাবে না ভাই? এটা কিছুই যাবে না, কারণ হচ্ছে যে এটার প্রধান করানো হয়েছে যে আপনার সালাউদ্দিন আহমেদকে, এবং সালাউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার আপনি যে বললেন তখন যে এই ঐক্যমত্য কমিশন দীর্ঘ সময় ক্ষেপণ করছে, ওখানে কিন্তু ঐক্যমত্য ক্ষেপণ মানে ওনারা কিন্তু সময় ক্ষেপণ করেনি, এখানে সালাউদ্দিন আহমেদ সাহেবই নিজে সময় ক্ষেপণ করছেন। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন ওনার সংবিধান নিয়ে আসলে অনেক নলেজ আছে, উনি অনেক জানাশোনা, উনি প্রত্যেকটা ধাপে ধাপে জিনিসগুলোকে আটকাইছেন, এবং এরকম অনেকগুলা সিচুয়েশন তৈরি হয়েছিল যেখানে আসলে এই পরিবর্তনটা হলে আসলে বাংলাদেশের জনগণেরই এখানে মোটা থেকে সবাই এখানে একমত ছিল। আপনি যদি ফলো করে থাকেন বা সেগুলো এখনো লাইভে এই মানে সংসদ অধিবেশনের মতো করে ইউটিউবে কিন্তু এখন আপনি দেখতে পারবেন ঐক্যমত্য কমিশনের আলাপগুলা। তো দর্শক যারা একটু দেখতে চায় তারা একটু দেখবেন যে এখানে ঐক্যমত্য কমিশন থেকে কি কি সাজেস্ট করা হয়েছিল পরিবর্তনের জায়গাগুলো থেকে, এবং সালাউদ্দিন আহমেদ একা সিঙ্গেল হ্যান্ডেডলি সেগুলো কিভাবে বাধাগ্রস্ত করছে, এবং সে যে মানুষটা ঐক্যমত্য কমিশনে এই কাজগুলো করে আসছে, মানে আমি তারপর কিভাবে বিশ্বাস রাখবো যে সংসদে দাঁড়িয়ে বলছে যে আমি এই কাজগুলো করছিলাম যাতে নির্বাচনটা তাড়াতাড়ি হয়, আমি তাকে কিভাবে বিশ্বাস করতে পারবো? এখন ওনাকে তো আপনি স্কিপও করতে পারবেন না, উনি তো মেম্বার অফ পার্লামেন্ট, ওনাকে আপনি স্কিপ করবেন কিভাবে? আমি বলি ওনাকে যদি আপনি সংশোধন কমিটিতে রাখেন, ওনাকে আমি উনি তো থাকবেই না, আমার ওই জায়গাটা থেকে আমাদের রাজপথের আন্দোলনের কথা বলছি, বা আমাদের প্রতিবাদের জায়গাটা যে আসলে সংবিধান সংশোধন কমিটি করা হচ্ছে, সংস্কার কমিটি করলে সমস্যাটা কোথায়? তাহলে বিরোধী দল কি মানে এক ধরনের কি আমাদের 2/3 যে বিএনপির 31 দফার 1 নম্বর দফাটাও কিন্তু আমি এটা ব্যাখ্যা দিছি অনেকবার। আচ্ছা আমি বলি আপনাকে, শুনেন, সেটা হচ্ছে কি আমি একটু বলি। ধরেন আমাদের যদি জুলাই পরবর্তী সময়ে যদি আমরা সংবিধানটা যদি আমরা ফেলে দিতাম, নতুন সংবিধান লিখতাম, তাহলে এই ধরনের কোনো আলোচনা আসার কোনো প্রয়োজন ছিল না। নাম্বার 1 কথা। নাম্বার 2 হচ্ছে কি, ধরেন আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে আপনি যেভাবে চাচ্ছেন, বিরোধী দলরা যেভাবে চাচ্ছে সরকার সেভাবে করলো, করার পর তো আপনি সংবিধানটা মানে লিগ্যাল টার্ম অনুযায়ী সংশোধন তো করতে হবে, করলে এটা কি 18তম সংশোধনী হবে না? মানে আপনি জুলাই সনদ বলেন আর এই সংশোধনী বলেন, সেটাকে তো আপনি কোনো সুপ্রা কনস্টিটিউশন পর্যায়ে লেভেলে নিতে পারতেছেন না। আমি লিগ্যাল টার্ম অনুযায়ী কথা বলতেছি। যদি না নিতে পারেন, এখন এটা তো আপনার এই সংবিধানকে বাউন্ড করতে পারে না। তার মানে হচ্ছে ধরেন আপনার এই সংবিধান যেভাবে করেন না কেন, আপনার এই সংশোধনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এখন আপনি যেটাকে সংস্কার কমিটি বলেন বা সংস্কার পরিষদ বলেন, একই জিনিসই সংস্কার কমিটিও, সংশোধন কমিটিও। ইভেন শুধু তাই না, আমি আপনাকে এই তথ্য আলাপটা আপনার এখানে একাধিকবার দিয়ে গেছি। আমাদের ধরেন উচ্চকক্ষ আছে না, মানে দ্বিকক্ষ যদি করেন, আমাদের আরেকটা গণভোট লাগতে পারে। এই ব্যাখ্যা আমি আপনাকে এখানে দিয়ে গেছি। কারণ হচ্ছে কি, আপনার সংবিধানের মৌলিক মানে স্ট্রাকচার চেঞ্জ করতেছে। আমি আরেকটা হাইপোথেটিক্যাল উদাহরণ দিলে আপনি বুঝবেন। ধরেন কথার কথা, আজকে এখানে আমাদের 300 মেম্বার অফ পার্লামেন্ট, হ্যাঁ, 300 মেম্বার অফ পার্লামেন্টে যদি সবাই মিলে যদি একমত হয় যে আমাদের পার্লামেন্টের বয়স হচ্ছে 5 বছর, সবাই যদি একমত হয় যে
আমাদের এই পার্লামেন্টের বয়স এখন থেকে 20 বছর হবে, আপনি কি চাইলে এটা পারবেন? সবাই তো একমত হচ্ছে কিন্তু পারতেছেন না। তো এই জায়গায় হচ্ছে কি আপনার কিছু জায়গায় আপনার রেস্ট্রিকশন আছে। এখন ধরেন আমি করব সংস্কারই, মানে কোনটাকে সংস্কার বলবো কোনটাকে মানে আপনি তো ওনাকে একটা প্রশ্ন করছেন, তাহলে অন্য কেউ এসে চেঞ্জ করতে পারবে না? পারবে, ডেফিনেটলি পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন আমরা যখন মেসিভ আকারে যখন আমরা সংবিধান সংশোধন করি তখন এটাকে আমরা সংস্কার নাম দিই, মানে এটা হচ্ছে একটা পলিটিক্যাল টার্ম বা একাডেমিক টার্ম। কিন্তু আপনি যখন লিগ্যাল প্রসেসে ঢুকবেন, যেহেতু আপনি এই কনস্টিটিউশনের মধ্যে রাখছেন, কারণ আর্টিকেল 7 ক্ষয়ের মধ্যে বলা আছে আপনি যাই কিছু করেন না কেন আপনার সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে করতে হবে। তো সুতরাং আপনার তো এখানে হাত পা বাঁধা বা আপনার তো এখানে বিভিন্ন মানে ক্লজ রুলস মেনে নিতেছে। একটা উদাহরণ দিয়ে আরেকটা বুঝবেন, ধরেন আমাদের যে সংবিধানটা রচিত হয়েছিল, প্রথম সংবিধান যারা পার্লামেন্টে অধিবেশন করেছেন তাদেরকে বলা হয়েছে প্রাইমারি কনস্টিটিউশন অর্ডার, বাকি সবার সেকেন্ডারি কনস্টিটিউশন। কারণ প্রথম যারা এটা লিখছে তাদের জন্য মানে তারা তো কিছু মানে ব্রিটিশ কনস্টিটিউশন বল বা বিভিন্ন কনস্টিটিউশনকে ফলো করে কিছু লিখছে। তো কিছু কিছু জায়গায় যেমন হচ্ছে কি আমাদের এগুলো চেঞ্জ করা যাবে না, তো এগুলো করতে হলে আবার কিছু কিছু জায়গায় আছে যে সংবিধানে যেগুলো চেঞ্জ করতে হলে পার্লামেন্টে পাস করার পর রাষ্ট্রপতি সাইন হয়ে আবার গণভোটে বিল পাস করতে হয়। যেমন ধরেন আমরা গণভোট করতেছি 91 যেমন যেটা করতে হয়েছে যে আমরা যখন রাষ্ট্রপতি শাসিত থেকে আমরা পার্লামেন্টারি গভর্নমেন্ট আসে, এটা আমাদের একটা স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। এবার যদি আপনি যদি জায়গায় দিকে করতে চান, এটা আপনার সংস্কার কমিটি বলে সংশোধন কমিটি যে কমিটির মধ্যে করেন না কেন আবার একটা গণভোট লাগতে পারে। সুতরাং আমি মনে করি এই জিনিসগুলা যে আমাদের যারা সংবিধান বিশেষজ্ঞ, আমি একজন নন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে আপনাকে আলাপটা দিলাম, আমি কোনো এক্সপার্ট নেই বিষয়ে, কিন্তু আমার যতটুকু ধারণা আইন জানাশোনা বিষয় এই বিষয়ে আপনাকে বললাম। কিন্তু যারা পুরা এক্সপার্ট কমিটি, কারণ হচ্ছে ধরেন এখানে ওই সাইবারটা কথা বলেছেন যে মানে গুম মানবাধিকার, আমি একটু বলি আপনি ধরেন বিএনপি প্রথম যেগুলো করেছিল বিএনপি কিন্তু অবস্থান থেকে ফিরে এসেছে। আপনি ধরেন গুমের কথা যদি বলেন, এবং একটা রিসেন্ট আপনাকে একটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে ধরেন আমাদের যে ব্যাংক রেজুলেশন আইন আছে না, আপনার এখানে আমি শেষ করে দিই 10 সেকেন্ডে। ধরেন ব্যাংক রেজুলেশন আইন বিএনপি যে আইনটা ফার্স্টে করছিল সবচেয়ে ফালতু একটা আইন করছিল, কিন্তু পরবর্তী সময় নানা চাপের মুখে পড়ে IMF এর কিস্তি দিচ্ছে না 18 কটা পরে আবার বিএনপি চেঞ্জ করতে বাধ্য হয়েছে। কিন্তু এটা তো IMF এর চাপে পড়ে। এক্স্যাক্টলি, আমি সেটা বলতেছিলাম প্রত্যেকটা জিনিসে না গুমও তাই করতে হয়েছে, গুমের পরে একটা ড্রাফটের ফাইলে পরে চেঞ্জ করতে হয়েছে না। আপনি যেটা বলছেন সংজ্ঞাটার ক্ষেত্রে থেকে লোন পাচ্ছে না দেখে না তাদের সাথে তারা আলাদা করে এটা বলে দিছিল যে আপনাদের এইটার জন্য কিন্তু তারা কিন্তু এটা আজকে থেকে বলতেছে না। শেষ করি, আমি সাইবার যদি কথা তুললেন, ধরেন 19 সালে মানে বাংলাদেশের যে এই যে ব্যাংক ডাকাতি লুটপাট এগুলো নিয়ে আইএমএফ স্টাডি করেছে, এবং আইএমএফ স্টাডি করে দেখেছে যে বাংলাদেশে কেন অর্থনীতির এই অবস্থা কারণ দেখেছে, কারণ বাংলাদেশের অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করে, যারা ব্যাংক লোন নেয়, তারা হচ্ছে কি হয় সরকারের লোকজন বা সরকারকে তারা ডোমিনেট করে। তো এই জায়গায় যদি আপনি সংস্কার না করেন তাহলে আপনাকে আইএমএফ বিশ্ব আপনাকে কিভাবে ট্রাস্ট করবে? তো সেই ট্রাস্টের জায়গায় মানে ঘাটতিরা রেখে বিএনপি প্রথমে আইনটা পাস করে ফেলছে, এবং আমি জানি না বিএনপি কে আহমুক একটা কাজ করেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সমালোচনা করেছি, আপনার এখানে একাধিকবার বলছে, আপনার নিশ্চয় মনে আছে। তো সেখানে মানে 18 খড়া নিয়ে আর কি, কারণ হচ্ছে একটা উদাহরণ দিই আপনাকে। ধরেন ইউক্রেন যে প্রিভাত ব্যাংকের অনুযায়ী যেটা তারা অ্যান্টি কলমস্কিল ল সারা ওয়ার্ল্ড এটা এস্টাবলিশ, তো এটা আমি বলছি এটা ফলো করলে হয় না। আপনি এটা জানার জন্য বিদেশি ওই পিএইচডি ধারী এক্সপার্ট আনার দরকার নাই, জাস্ট এই আইনটা ফলো করলে হয়। শেষ পর্যন্ত এটাই করতে বাধ্য হয়েছে। ভাই বিএনপি ভুল করতেছে, ভুল করবে স্বাভাবিক, কিন্তু বিএনপির আওয়ামী লীগের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। ধরেন বিএনপি হচ্ছে ধরেন যে সিদ্ধান্তটা ফার্স্টে নেয় এটা কিন্তু তার জন্য ফিক্স না, এটা তার জন্য সই না। সে দেখবেন যে অনেক আলাপ আলোচনা করে তাকে চাপের মুখে রেখে আন্দোলন করে সে অনেক ডিসিশন চেঞ্জ করছে। আপনাদের তত্ত্বাবধায়ক সরকার আইনি দেখেন না, করছে না, প্রথমে মানেই নাই, পরে আবার ইলেকশন দিয়ে পরে চেঞ্জ করতে হয়েছে। বারবার অভিযোগ করা হয় যে বিএনপি প্রথমে বুঝে না পরে এখনো যারা এটা করছে তারা এখন বিরোধী দল, তারা ক্রেডিট নেবে না। পলিটিক্স তো ওইটাই, ধরেন আপনি তো কিছু না কিছু নিয়ে বেঁচে থাকতে হবে, তো এগুলাকে এত সিরিয়াসলি না। আপনার কি এটা মনে হয় সংবিধান যদি সংস্কার না করে যে 5 আগস্টের পরে যে 18 মাসের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন হলো, এইগুলো কোনো সময় প্রশ্নবিদ্ধ হবে কিনা ভবিষ্যতে গিয়ে? এটা তো বারবার বিরোধী দলের পক্ষ থেকে বারবার এই কথা প্রশ্নবিদ্ধ হবে যদি কোনোদিন আওয়ামী লীগ বা আমি মতাদর্শে কিছু বাংলাদেশে কোনোদিন ক্ষমতা আসে, তাহলে ধরেন আমি আপনি সবাই দেখেন কালারিং হয়ে যাবো। আমরা যে টকশো করছি এটার জন্য আমার আপনার ফাঁসি হয়ে যেতে পারে। তো এগুলো তো সিরিয়াস নেওয়ার কিছু নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন লিগেলি আপনি যদি সাউন্ড রাখতে চান করলে এখান থেকে সেই আশঙ্কা কেটে যায় তাদের কথা। এটা না কারাদের আশঙ্কা করছে, এটা বোকাস কথাবার্তা। আমি তো আপনাকে উদাহরণ দিয়ে বুঝা দিলাম। মানে ধরেন আপনি সংবিধান সংস্কার শব্দটা হচ্ছে একাডেমিক এবং পলিটিক্যাল টার্ম, এটা লিগ্যাল টার্ম না। আমি তো আপনাকে বললাম পৃথিবীতে আপনি যদি চিলির যদি সংস্কার জুলাই সনদ গণভোটের কথা আপনাকে আমি একটা কথা বলি। ধরেন হচ্ছে কি ধরেন গণভোটের বেসিক স্ট্রাকচারটা কি? বেসিক স্ট্রাকচার হচ্ছে ধরেন আপনার পার্লামেন্টে এটাকে আগে ডিসিশনটা মেক হওয়ার পরে কিছু রুলস, আমি আগে আপনাকে বলছি 142 আন্ডারে কিছু রুলস, যেটা ওই ধরেন 300 মেম্বার অফ পার্লামেন্ট চাইলেও আপনি 20 বছর মেয়াদ করতে পারেন। কিছু রুলস চাইলেও মানে সংসদ এটাকে সিদ্ধান্ত নিতে পারে না, তখন এটার মানে বৈধতার মানে নৈতিক অধিকারটা নেওয়ার জন্য তখন হচ্ছে কি এটাকে গণভোট আয়োজন করা, জনগণের পার্টিসিপেট করার জন্য। কিন্তু ধরুন গণভোট কখনো সংসদকে কোনো কাজে বাধ্য করতে পারে না, এটা পৃথিবীর স্ট্রাকচার কোথাও নাই। সুতরাং আপনি যদি গণভোট ইভেন শুধু তাই না, গণভোট যদি ওই আপনি যেরকম চুপ্পুর বিরুদ্ধে যে মামলা করতে পারবে, আমি যদি ধরেন আপনি যদি এখন গণভোট চ্যালেঞ্জ নিয়ে বৈধতা নিয়ে যদি কোনো মামলা করি, গণভোট বাতিল হতে বাধ্য।
সুতরাং এগুলো নিয়ে এত মানে সিরিয়াস হওয়ার কিছু নেই, আবার এগুলোকে নিয়ে এত উড়ে দেওয়ার কিছু নেই। আমি একটা কথা আপনাকে বলে শেষ করি, আমি হয়তো সময় বেশি পাবো না, 30 সেকেন্ডে আমি শেষ করি, 30 সেকেন্ডে সেটা বলি। শোনেন, ধরেন মানে বিএনপি সবকিছু মেনে নিল, মানে বিএনপি যদি সরকার আছে, আবার বিএনপি কিছুই মানলো না, এটা তো কিছু যায় আসে না, সব মেনে নিল তাতে কিছু যায় আসে না। আমি যেটা আপনাকে বলি, ধরেন এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে যে বেসিক সংস্কারগুলো দরকার, আমি এই সংস্কারের বাইরে বাংলাদেশের বেসিক যদি আপনার প্রশাসন, আমলাতান্ত্রিক সংস্কার যদি না বলে, এখানে ব্যুরোক্রেটিক সংস্কার কিন্তু কিছু নাই। ব্যুরোক্রেটিক সংস্কার যদি না করেন, ইকোনমিক সংস্কার না করেন, আর একটা এরকম ককরোচ পার্টির মতো আন্দোলন আসবে, সেই আন্দোলন সরকার কিভাবে ঠেকাবে? কোনো সরকার ঠেকানো সক্ষম হবে না। এটার জন্য সরকারকে এটি রাখতে হবে। সাইদ মুস্তাফা একটুখানি বলবার চেষ্টা করেছিলেন যে এখন নতুন করে যে গ্যাস সংকট শুরু হয়েছে, আপনার কি কোনো কারণে মনে হয় নাকি এটা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের করা, বা আপনি কি মনে হয় না যে এলএনজি টার্মিনালে যে ত্রুটি হয়েছে, ত্রুটির কারণে গ্যাস সংকট হয়েছে? না, সেটা তো ত্রুটির কারণে অবশ্যই হয়েছে, এটা আমি বিষয়টা আমাদের অ্যালার্মিং, ডিসএগ্রি করছি না, কিন্তু আমাদের এই সংকটগুলোকে কেন্দ্র করে সিন্ডিকেটগুলো তারা প্ল্যান করে আসলে এই কাজগুলো করে আসছে। এখন কি শুধু বিএনপি সরকারের বর্তমান সিচুয়েশনে কোনো সিন্ডিকেট দেখছেন কিনা? ডেফিনেটলি সিন্ডিকেট না থাকলে আপনার এই যে তেলের দাম যেভাবে বৃদ্ধি হচ্ছে, বা এখন আমার মানে এটা স্ট্রং বিলিভ যে এই কাজটা তারা আবার পরিকল্পনা করছে, যে আবার হচ্ছে যে সিন্ডিকেট করে তেলের দাম নিয়ে তারা একটা সিন্ডিকেট করছে। বাংলাদেশের কত তথ্য আছে কিনা আপনার কাছে? না, এক্সাক্ট আমার কাছে তথ্য নেই, কিন্তু আমি যতটুকু যতজনের সাথে কথা হয়েছে, বা গ্যাস পাম্পগুলোতে মানে আমি যখন গ্যাস নিতে যাচ্ছি আমার নিজের গাড়ি নিয়ে যখন যাচ্ছি, তখন সেই জায়গা থেকে শুরু, বা পলিসি মেকার জায়গাতে যাদের সাথে যতটুকু কথা বলেছি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এটা একটা তৈরি করার সুযোগ বা সম্ভাবনা আছে, কিন্তু এটার কোনো গ্রাউন্ড বা কোনো লজিক্যাল জায়গা বা তথ্য আমার কাছে নেই যেটা আমি বলতে পারবো যে এটা হচ্ছে। আর আরেকটা বিষয় যেটা বলতে চাই, যে বিএনপি যে আসলে মানে ঘোলা করে পানি খায়, সেটা ধরেন যে উনি একটু আগেই বললেন যে ব্যাংক রেজুলেশন আইনটা তারা হচ্ছে যে কিভাবে কোন পরিপ্রেক্ষিতে এগ্রি করলো, এটা কিন্তু এই যে এই ঐক্যমত্য কমিশন বা ইন্ট্রিমের সময়কার একটা সংস্কারের জায়গা, এবং অন্যান্য যে সংস্কারগুলো তারা করেছে, এটা এখন বিএনপি বলছে যে মানতে বাধ্য হচ্ছে বা তারা হয়তো আমলে নিচ্ছেন। তো এইগুলো তো পজিটিভ দিক, এই সংস্কারগুলো যেহেতু তারা করে এসছে, আমি কেন এটার মধ্যে বাম হাত ঢুকাচ্ছি? আমার এই স্বার্থগুলা ঠিক আছে, আমি 17 বছর ধরে হয়তো অনেক ক্ষুধার্ত, আমার অনেক খেতে হবে, তো একটু আস্তে ধীরে খাও, বাংলাদেশের মানুষকে একটু খাও, তুমি খাওয়াইলে তুমি দেখবো যে বাংলাদেশের মানুষই তোমাকে মাথায় তুলে রাখতেছে। মানে এখানে এনসিপি জামাত কারোরই কোনো খাওয়া থাকবে না, এই বাংলাদেশ এই বিএনপি কে নিয়ে নাচানাচি করবে যদি তারা বাংলাদেশের মানুষের জন্য একটু কাজ করে। আমি তাদের প্রতি একটু অনুরোধ করবো যে আপনারা, তারা তো কাজ করছে, বাংলাদেশের মানুষের জন্য একটু কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অনেক কিছুই তো করছেন। ওই কার্ড আমি একটা দেখলাম যে আপনারা দেখেছেন কিনা, যে ওইটার পিছনে মনে হয় এটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেই 2000 কোটি টাকা, বা এক্সাক্ট ফিগারটা আমি ভুলে মনে নেই দেখে বলতে পারছি না, এরকম একটা অ্যামাউন্ট হচ্ছে যে তারা সচিবালয় ক্লিনিক পাস করছে, এটা পরবর্তীতে বাতিল করেছে, এরকম একটা শুনেছি। হ্যাঁ, মানে এটা প্রচারের জন্য না, এটা সম্ভবত হচ্ছে যে এটার প্রসিডিউরাল জায়গা থেকে, ডিস্ট্রিবিউশনের জায়গা থেকে সচিবালয় কেন্দ্রিক এত একটা বড় একটা অ্যামাউন্ট করা হয়। অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে কাছ থেকে জানতে চাই শুধু এই গ্যাস সংকটের সমাধানটা কোথায়, আসলে কারা এর জন্য দায়ী? তো সার্বিকভাবে, মানে এটা তো পুরোপুরি ঢালাওভাবে সরকারকেও দায় দেওয়া যাবে না। এখানে যেখানে কক্সবাজারে যে সমস্যাটা হচ্ছে সেটা দ্রুত আমলে নিয়ে এটা সংকটটা নিরসন করতে হবে, এবং এটার যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে বসে, মানে বাংলাদেশের জায়গা থেকে, আবার বাইরে থেকে যেই পাওয়ার স্টেশনের সাথে যেই কানেকশনগুলো আছে বা যুদ্ধ পরিস্থিতিতে যেই সিচুয়েশনগুলো আছে, সেটা মানে পররাষ্ট্রনীতির জায়গা থেকে আমাদের কিছুটা ডিল করতে হবে, যেন আবার নতুন করে বাড়তি মূল্য দিয়ে আমাদের কোনো কিছু কিনতে না হয়। আবার এখনকার যে সংকটটা আছে সেটা পলিসিগত জায়গা থেকে আমার মনে হয় সরকারের দ্রুত সমাধান করাটা। আপনি কিছু বলতে চান কিনা যে আমি গ্যাসের ক্ষেত্রে আমরা কতটুকু, আমাদের গ্যাসের উৎপাদন কিন্তু কমে আসছে, এবং আমরা কিন্তু শুধু গ্যাসটাকে গ্যাস হিসেবে দেখলে হবে না, আমাদের গ্যাস দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, এটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় আপনাকে আমি যোগ করি, সেটা হচ্ছে ধরেন 17 আগস্ট হচ্ছে কি ইরান ইসরায়েল যুদ্ধের মানে মৌ চুক্তি শেষ হচ্ছে, এবং এই যুদ্ধের কিন্তু এসকেলেট করতে পারে। এসকেলেট করলে আমাদের সরকারের বিকল্প পরিকল্পনা কি, তেলের বাজার নিয়ে, এটা হচ্ছে কি সরকারকে সিরিয়াসলি জনগণের সামনে উন্মোচন করতে হবে, সরকারকে এই বিষয়ে খুব মানে স্ট্রিক্টলি এবং সিনসিয়ারলি হ্যান্ডেল করতে হবে। এটা হচ্ছে সরকারের প্রতি আমার আহ্বান, কারণ না হলে আমরা আরেকটা ক্রাইসিসের মধ্যে পড়তে যাবো। জ্বালানি নিয়ে উনি বলছিলেন যে গত কয়েকদিন আর উনি আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা বলছে, যে ধরেন যে এখন যদি আমরা এই তিন যে রাজনৈতিক দল প্রধানভাবে ফাংশন করছি বা যারা অন্যান্য আছে, আমরা যদি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আসলে আমলে না নেই, তাহলে আসলে এরকম ককরোচ পার্টির মতো এরকম নতুন কোন পার্টি এমনি আপরাইজ করে ফেলবে। এটা আমার আপনার করতে হবে, এটার জন্য সংস্কার কোনো ইস্যু না, সংস্কার কোনো ইস্যু না। সুতরাং সেটাকে মানে আমি মনে করি সরকার সেটাকে আমলে নিতে এবং বিরোধী দলকে সেটাকে অ্যাড্রেস করতে হবে। এটা হচ্ছে আমার আহ্বান। ধন্যবাদ দুজনকে। দর্শক,
এতক্ষণ আলোচনায় যারা ছিলেন ডাক্তার রাকিব আল হাসান, ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক, ছিলেন সাহেব মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় যুক্ত হবার জন্য এবং অনেকটা প্রাণবন্ত আলোচনা করবার জন্য। সেই সাথে দর্শক আপনারাও ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করতে চাই চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠানের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।